সুপ্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের লাইভ ক্লাস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখো, আজকে আমাদের সিলেবাস শেষ, তাই না? আমরা গতদিনের ক্লাস তোমরা করেছো। গতদিন আমি কি পড়িয়েছি? ডারউইনের মতবাদগুলো কে কে পড়েছো একটু শুনি। ডারউইনের মতবাদ কেউ পড়নি? ইরা, একটু পড়তে হবে, বলো। ডারউইনের সর্বাধুনিক মতবাদ কোনটা ছিল? খেয়াল আছে? প্রাকৃতিক নির্বাচন মতবাদ, তাই না? প্রাকৃতিক নির্বাচন মতবাদ বলছে, সেই জায়গায় বলছে কি, যে অনুকূল প্রকরণ বিশিষ্ট জীবেরাই পরিবেশে টিকে থাকবে। অর্থাৎ তোমার বৈশিষ্ট্যগুলো যতটা পরিবেশের উপযোগী হবে, ততটাই তুমি সেই জায়গাতে কি করবে? টিকে থাকবে। এই কারণে বলছে যে উপকূল অনুকূল প্রকরণ বিশিষ্ট জীবেরাই প্রকৃতিতে টিকে থাকবে। এবং এটাই হচ্ছে ডারউইন বলেছেন যে যোগ্যতমের জয়। কার জয়? যোগ্যতমের জয়। আসলে দেখবা তোমরা, সব জায়গাতে যে যোগ্য সে কিন্তু টিকে যাচ্ছে, তাই না? একদম, এটা একেবারে একটা খুবই চিরন্তন সত্য। তুমি যেখানে যেখানে তোমার যোগ্যতাকে প্রকাশ করতে পারবে, তুমি সেই জায়গাতেই টিকে যাবে। তুমি তোমার পড়াশোনার ক্ষেত্রে, তুমি তোমার কবিতা আবৃত্তির ক্ষেত্রে আসলে তুমি সবচেয়ে ভালো করছো, সব জায়গায় ভালো করছো, সেই জায়গাতে কিন্তু তুমি একটা নিজের অবস্থান করে ফেলছো। তাহলে কি ডারউইন সঠিক কথা বলেননি যে যোগ্যতমের জয়, তাই না? কি মনে হচ্ছে? এ কথাটা মনে থাকবে? কারা জয়ী হবে? যারাই যোগ্য তারাই কিন্তু জয়ী। হ্যাঁ, এখন এভাবেই যোগ্য, যারা যোগ্য, যাদের বৈশিষ্ট্যগুলো মোটামুটি হচ্ছে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারছে, অর্থাৎ অভিযোজিত হচ্ছে পরিবেশে, তারাই কিন্তু যোগ্য বলে বিবেচিত হচ্ছে। আর ও অভিযোজিত হতে পেরেছে বা ও পরিবেশে টিকে থাকতে পেরেছে বলেই সে কি করছে? অন্যের সাথে লড়াই করে নিজের অবস্থানটা করে নিচ্ছে। তাহলে আহ পরিবেশে খাপ খাওয়ানোটাই কিন্তু আমরা বলছি যোগ্যতা। যে কোনো পরিবেশে নিজেকে খাপ খাইয়ে বেড়ে ওঠা, বড় করাটাকে আমরা বলি যোগ্যতা। আর এই যে যোগ্য সেই পরিবেশে টিকে থাকবে। এবং ডারউইন বলেছে যোগ্যতমের জয়। এই যে তোমাদের 174 75, কেন আমি গ্রুপে এই ক্লাসটা, গত দিনের ক্লাসটা দিয়েছি না? তোমরা পড়োনি? পড়তে হবে, এগুলো গ্যাপ রাখা যাবে না, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে প্রজাতির নতুন প্রজাতি কিভাবে উদ্ভব হয়েছে। তারপরে সবার খেয়াল আছে ডারউইন যে আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে যে আমাদেরকে সংগ্রাম করতে হয়। রোয়েনা, পড়েছো যে সংগ্রামটা কয় ধরনের? তোমা, সংগ্রাম কয় ধরনের? মিস, আমি এইমাত্র আসলাম ক্লাসে। গত দিনের পড়া এটা কিন্তু, গত দিনের পড়া গ্রুপে কিন্তু গত দিনের সোমবারের ক্লাসটা পোস্ট করা হয়েছে, সেটা পড়োনি। 2 দিন হয়ে গেল পোস্ট করা। এখানে আহ সংগ্রাম আমরা বলেছিলাম 3 ধরনের। আমি যেহেতু এটা ছেলেদের ক্লাস নিয়েছি, এর জন্য আমি আবার একটু তোমাদেরকে বলছি। কিন্তু ছেলেদের ক্লাসগুলো যখন আমি গ্রুপে পোস্ট দিই, তোমরা একবার দেখে নিবে। সংগ্রাম, তুমি এই পরিবেশে, এই প্রকৃতিতে টিকে থাকতে হলে 3 ধরনের সংগ্রাম করতে হয়। তোমাদের কাছে বই আছে, 274 পৃষ্ঠা বের করো। একটা আন্তঃপ্রজাতিক সংগ্রাম, একটা অন্তঃপ্রজাতিক সংগ্রাম, আর একটা আমরা বলছি প্রকৃতির সাথে সংগ্রাম। প্রাকৃতিক পরিবেশের সাথে তাকে সংগ্রাম করেই কিন্তু টিকে থাকতে হবে। তাহলে সংগ্রাম কয় ধরনের?
সংগ্রাম তিন ধরনের। এখান থেকে তোমার অন্তঃপ্রজাতিক সংগ্রাম বলতে কি বোঝো, আন্তঃপ্রজাতিক সংগ্রাম বলতে কি বোঝো, এই জিনিসগুলো কিন্তু 2 মার্কের প্রশ্ন হিসেবে দেয়। 274 পৃষ্ঠা, এইখানে পেজ নাম্বার লিখে রাখো, তাহলেই তোমরা পাবে। দেখো, আন্তঃপ্রজাতিক সংগ্রাম বলতে কি বোঝো? আন্ত মানে দুইটা ভিন্ন প্রজাতির মাঝে। কি বললাম? আন্ত মানে হচ্ছে দুইটা ভিন্ন প্রজাতির মাঝে। তাহলে দুইটা ভিন্ন প্রজাতির মাঝে সংগ্রাম, মনে করো যে একটা ব্যাঙ কীটপতঙ্গকে খাচ্ছে, তাহলে ও ব্যাঙটা কি করতে হচ্ছে? কীটপতঙ্গের সাথে সংগ্রাম করতে হচ্ছে। কীটপতঙ্গ কি সহজেই ব্যাঙের মুখের কাছে চলে আসবে? সেটা তো চলে আসবে না, তাকে ওর পিছনে দৌড়াতে হবে। ও পতঙ্গটা যদি উড়ে যায় তাহলে তাকে খেতে পারবে না। এখানে দুইজন সংগ্রাম করছে, একজন খাবার জন্য সংগ্রাম করছে, আর কীটপতঙ্গ কিসের জন্য সংগ্রাম করছে বলো? ও নিজেকে বাঁচানোর জন্য সংগ্রাম করছে, করছে না? ও যদি ব্যাঙের খাবার হিসেবে চলে যায় তাহলে তো সে আর বেঁচে থাকলো না। তাহলে বাঁচার জন্য কিন্তু দুইজনারই সংগ্রাম। কীটপতঙ্গের সংগ্রাম বাঁচার জন্য, নিজেকে আত্মরক্ষা করার জন্য, এবং ব্যাঙেরও বাঁচার জন্য সংগ্রাম। ব্যাঙ যদি খেতে না পায় তাহলে কিন্তু ও মারা যাবে। তাহলে নিজেকে টিকিয়ে রাখার জন্য দুইজনাই কিন্তু সংগ্রাম করছে। সেই সংগ্রামটাকে আমরা বলছি আন্তঃপ্রজাতিক সংগ্রাম। তোমরা কি ক্লিয়ার হয়েছো? আন্তঃপ্রজাতিক সংগ্রাম আমরা বলছি কাকে? যে সংগ্রামটা, বলো, দুইটা ভিন্ন প্রজাতির মধ্যে। এখন তুমি বলো, ব্যাঙ আর সাপের মধ্যে যে লড়াই, সংগ্রাম, এটা ব্যাঙ আর সাপ, এটা কোন ধরনের সংগ্রাম হবে? ইরা বলো। ব্যাঙ আর সাপ। মিথিলা বলো। মিস আন্তঃপ্রজাতিক সংগ্রাম হবে। হ্যাঁ, আন্তঃপ্রজাতিক সংগ্রাম হবে। এর কারণ হচ্ছে ব্যাঙ একটা প্রজাতি আর সাপ আর একটা প্রজাতি। ব্যাঙ উভচর আর সাপ হচ্ছে কি বলেছি, রেপটাইলিয়া, তাই না, সরীসৃপ। তাহলে রেপ্টাইলিয়া, এই যে সরীসৃপ। হ্যাঁ, দুইজনা, ব্যাঙকে খেয়ে সাপ জীবন ধারণ করছে, আবার হচ্ছে যে ব্যাঙ কীটপতঙ্গ খেয়ে জীবন ধারণ করছে, কিন্তু সবাই সবার সাথে সংগ্রাম করছে। কেউ খাবার জন্য সংগ্রাম, কেউ বেঁচে থাকার জন্য সংগ্রাম। এই যে একটা যে সংগ্রাম বললাম, সেই সংগ্রামটাকে আমরা বলছি আন্তঃপ্রজাতিক সংগ্রাম। এরপরে চলে আসো অন্তঃপ্রজাতিক সংগ্রাম। অন্ত, অন্ত মানে হচ্ছে কি? নিজেদের ভেতরে। অর্থাৎ সাপ একটা খাবার পেয়েছে, দুইটা সাপ কি করছে? ওই খাবারটাকে নিয়ে তোমার দুইজনাই খাবারটাকে নিয়ে যুদ্ধ করছে, এটাও তাদের মধ্যে একটা সংগ্রাম। তাহলে এটাকে আমরা কি বলছি? অন্তঃপ্রজাতিক সংগ্রাম। কিছু কীটপতঙ্গ পেয়েছে, ওই কীটপতঙ্গকে নিয়ে দুইটা, চারটা, পাঁচটা সব ব্যাঙ সবাই ওই কীটপতঙ্গগুলোকে খেতে চাচ্ছে। এখন এদের মধ্যে যে যোগ্য সে কিন্তু বেশি খেয়ে নিবে, তাই না? তাহলে অন্তঃপ্রজাতিক সংগ্রাম আমরা বলছি একই প্রজাতির মধ্যে যে সংগ্রাম, তাকে আমরা অন্তঃপ্রজাতিক সংগ্রাম বলি। আর ভিন্ন হলে সেটা আন্তঃপ্রজাতিক। সবাই বুঝতে পেরেছো এটা? সবাই বুঝেছো? আমার মনে হয় যে এখানে কোনো সমস্যা থাকার কথা না, বলো তো তমা? সহজ না জিনিসটা? তোমরা যদি এর আগের ক্লাসটা দেখতা তাহলে আর কোনো সমস্যা হতো না। তমা, মাইক্রোফোন অন হয় হয় না, সমস্যা নাকি? আচ্ছা, এরপরে চলে আসি। দেখো, আমরা বলছি প্রকৃতির সাথে সংগ্রাম। আর একটা সংগ্রাম কি? পরিবেশের সঙ্গে তাকে কি করতে হচ্ছে? সংগ্রাম করতে হচ্ছে। একটা বলো, একটা আমরা যে পরিবেশে থাকি, এ পরিবেশেও কখনো ভূমিকম্প হয়, কখনো ঝড় হয়, কখনো বন্যা হয়, জলোচ্ছ্বাস হয়। এই যে সবগুলো সংগ্রাম, সবগুলো প্রাকৃতিক দুর্যোগের সাথে আমরা কি করি? সংগ্রাম করি। এই ক্ষেত্রে যারা যোগ্য তারাই প্রকৃতিতে টিকে থাকছে। ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প একটা এলাকাকে ধ্বংস করে দিচ্ছে, ওখানে কিছু প্রাণী বেঁচে যাচ্ছে। আবার বন্যা হচ্ছে, বন্যায় অনেকেই মারা যাচ্ছে, অনেক উদ্ভিদ এবং প্রাণী টিকে যাচ্ছে। এই যে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে বা পরিবেশের বিভিন্ন প্রতিকূলতার সাথে যে সংগ্রাম, তাকে আমরা কি বলে থাকি?
প্রাকৃতিক সংগ্রাম বলে থাকি। তাহলে তোমরা সবাই ক্লিয়ার হলে যে একটা জীবকে টিকে থাকার জন্য জীবনে কিছু সংগ্রাম করতে হয়, এই সংগ্রামগুলো। এখন আহ এখান থেকে এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট বিধায় আমি তোমাদেরকে পড়ালাম। এখন দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, তোমরা মোটামুটি সবাই উদ্দীপকটা তুলে ফেলেছো। বলছে কেয়া জন্মের 1 বছর পর থেকে রক্তশূন্যতায় ভুগছে। ডাক্তারের পরামর্শে প্রতি 2 মাস অন্তর অন্তর কেয়াকে একবার রক্ত দিতে হয়, তবে আয়রনযুক্ত খাবার খেতে নিষেধ করেন। ক বলছে ডিএনএর পূর্ণরূপ কি? খ জিনকে বংশগতির ধারক বলা হয় কেন? কেয়ার রোগটির কারণ ব্যাখ্যা করো। কেয়ার উদ্দীপকের রোগটি হওয়ার জন্য তার মা বাবাই দায়ী, উক্তিটি বিশ্লেষণ করো। এখন খেয়াল করো, আমি একটু তোমাদেরকে প্রশ্ন করি, কে বলবে যে এখানে কোন রোগের কথা বলা হয়েছে? কে বলবে সে দ্রুত বলে ফেলো, উদ্দীপকের মধ্যে কোন রোগের কথা বলা হয়েছে? বলো। আমরা তো এ রোগটাও পড়েছি, যে বলেছি কি এ রোগের জন্য মা বাবাই দায়ী। থ্যালাসেমিয়া। বলো থ্যালাসেমিয়া, গুড। রোগটির নাম হচ্ছে থ্যালাসেমিয়া। এখানে থ্যালাসেমিয়া আমরা জানি যে জন্মের পর থেকে শিশুরা কি থাকে, আর রক্তশূন্যতায় ভুগতে থাকে। এই থ্যালাসেমিয়ার জন্য থ্যালাসেমিয়ার আহ, কি থ্যালাসেমিয়া আক্রান্ত হয়, এবং এই থ্যালাসেমিয়া রোগের জন্য কারা দায়ী? মা বাবাই দায়ী। মনে আছে তোমাদের কথাটা? মনে আছে? আমরা বলেছি যে বাহক, মা বাবা বাহক যদি হয়, তাহলে মা বাবা উভয়ে বাহক হলে 4টা সন্তানের মধ্যে একটা সন্তান কিসে আক্রান্ত হবে? থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবে। তাহলে ডিএনএর পূর্ণরূপ বলো। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএর পূর্ণরূপ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এখন দেখো জিনকে বংশগতির ধারক বলা হয় কেন? প্রথমত তোমরা আমাকে বলো যে জিনটা কি জিনিস, কারো মনে আছে? জিন কি? মনে রাখতে হবে। জিন কি কার মনে আছে? রোয়েনা, জিন কাকে বলে? জিন কি? আচ্ছা, আমি বলি। মিস, যে যেগুলো বংশগতির ধারা বহন করে তাকে জিন বলে। না, দৃশ্যমান এবং বংশগতির বৈশিষ্ট্য বহন। হুম হুম বলো। বংশগতির বৈশিষ্ট্য বহন করছে দৃশ্যমান এবং অদৃশ্যমান। দৃশ্যমান মানে তোমার দেখা যাচ্ছে, এ বৈশিষ্ট্যগুলো বহন করছে। আহ এবং দৃশ্যমান এবং অদৃশ্যমান, যেগুলো দেখা যায় না, সেই বৈশিষ্ট্যগুলো বহনকারী একক। অর্থাৎ বৈশিষ্ট্য বহন করে নিয়ে যাওয়ার একক, প্রত্যেকটারই তো একক আছে না? এই বৈশিষ্ট্য বহন করার একককে আমরা কি বলছি? জিন বলি। তাহলে দৃশ্যমান ও অদৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একককে আমরা কি বলছি? জিন বলছি। তোমার চারিত্রিক বৈশিষ্ট্য দেখবা যে তোমার মায়ের মতো, বাবার মতো, এই যে বৈশিষ্ট্যটা আসছে, এটাও কে নিয়ে আসছে? এটাও কিন্তু জিন নিয়ে আসছে। তোমার গায়ের রং, তোমার ত্বকের গঠন, তোমার চুলের রং, তোমার চুলের গঠন, চুলটা কোকড়া না স্ট্রেট, তারপরে তোমার চোখের মনির কালার, তাই না? এই যে ভিন্নতা, এখানে দেখবে যে তোমার মা বাবার সাথে তোমার অবশ্যই মিল আছে। এই বৈশিষ্ট্যগুলো কে নিয়ে আসছে, তাই না? কারো দেখবে যে চোখের মনিটা কয়রা, কেন? হয় তার মায়ের আছে, না হলে বাবার আছে। এই যে এই জিনিসগুলোর ক্ষেত্রে কে দায়ী? জিন। কারো চুল দেখবে যে একবারে কালো, আবার কারো চুল হচ্ছে ব্রাউন কালারের। কেন? দেখা যাচ্ছে যে ওর হয়তো মায়ের চুলের কালার হচ্ছে ব্রাউন কালারের। কারো চুল স্ট্রেট, কারো আবার হচ্ছে কোকড়ানো। সেখানে বংশগতির ধারা অনুযায়ী আমরা দেখছি মা বাবার আছে, না হলে দেখা যাচ্ছে যে কোথায় আছে? দাদা দাদির আছে। এই যে দাদা দাদি নানা নানির এই বংশ পরম্পরায় আমাদের বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে কে? জিন। এই কারণেই আমরা জিনকে বংশগতির কি বলছি? বংশগতির ধারক বলে আখ্যায়িত করছি। এরপরে গ নাম্বার বলছে, দেখো কেয়ার রোগটির কারণ ব্যাখ্যা করো। কেয়ার রোগটির কারণ ব্যাখ্যা করতে গেলে তোমাকে থ্যালাসেমিয়া সম্পূর্ণ পড়তে হবে। থ্যালাসেমিয়া কার কার পড়া হয়েছে? ভালো করে পড়েছো? আমি যখন তোমাদেরকে পড়িয়েছি, কালার ব্লাইন্ড থেকে ছোট প্রশ্ন আসে, কিন্তু থ্যালাসেমিয়া থেকে বড় প্রশ্ন আসে, খেয়াল করবে।
তাহলে থ্যালাসেমিয়া আমরা বলেছি যে আমাদের রক্তের লোহিত রক্তকণিকায় কি দুই ধরনের প্রোটিন আছে, জি প্রোটিন মিস দুইটার। পড়েছি থ্যালাসেমিয়া। আচ্ছা, তাহলে কয় ধরনের প্রোটিন থাকে? দুই ধরনের, একটা হচ্ছে আলফা গ্লোবিউলিন আর একটা বিটা গ্লোবিউলিন। প্রোটিন দুইটা হ্যাঁ, হচ্ছে আলফা গ্লোবিউলিন আর বিটা গ্লোবিউলিন। এই গ্লোবিউলিন গুলো যখন উৎপন্ন হচ্ছে না তোমার দেহের মধ্যে বা রোগীর দেহের মধ্যে, যখন আলফা গ্লোবিউলিন উৎপাদন হতে আলফা গ্লোবিউলিনের জিনটি কি করছে, আলফা গ্লোবিউলিন প্রোটিন উৎপাদনে অক্ষম বা ক্ষমতা হারিয়ে ফেলছে, তখন রোগী আলফা থ্যালাসেমিয়ায় ভুগছে। যখন রোগীর দেহে বিটা গ্লোবিউলিন উৎপাদনের জিনটি কি করছে না, ঠিকভাবে কাজ করছে না, অর্থাৎ বিটা গ্লোবিউলিন উৎপাদনে অক্ষম, অর্থাৎ জিনগত কারণে, তাই না, নষ্ট হয়ে যাচ্ছে, আহ, তখন রোগী কোন থ্যালাসেমিয়ায় ভুগছে? বিটা থ্যালাসেমিয়ায় ভুগছে। এবং আরো কথা, এই যে ঘ নাম্বারের সাথে আমাদের মিলে যায়, বলছে কি দেখো, যে এখানেও তুমি বলবে রোগটির কারণ শুধু একটাই না, প্রোটিনের জন্যই দায়ী না। আমরা বলেছি যে থ্যালাসেমিয়া রোগের জন্য কে দায়ী? মা বাবাই দায়ী, তাই না? আমরা জানি যে থ্যালাসেমিয়া দুই ধরনের, একটা মেজর থ্যালাসেমিয়া, একটা মাইনর থ্যালাসেমিয়া। মেজর থ্যালাসেমিয়ার ক্ষেত্রে মা বাবা উভয়ের কাছ থেকে সন্তান থ্যালাসেমিয়ার জিনটি কি করবে, পাবে, তবেই সে হবে মেজর থ্যালাসেমিয়া। আর যদি মা বাবার যে কোনো একজনের কাছ থেকে পায় তবে সে হবে মাইনর থ্যালাসেমিয়া, তাই না? তাহলে কি মা বাবাই দায়ী না? রোগটি হওয়ার জন্য তার মা বাবাই দায়ী। তখন তুমি এইভাবেই বলবে যে থ্যালাসেমিয়ার প্রকারভেদের মধ্যে যে মেজর আর মাইনর নিয়ে যখন কথা বলবে, সংজ্ঞা দিয়ে তুমি বলবে যে দেখা যাচ্ছে কে আর মা বাবা উভয়েই কি ছিল, থ্যালাসেমিয়ার বাহক ছিল, তাই না? মায়েরও থ্যালাসেমিয়ার, মায়ের দেহেও থ্যালাসেমিয়ার জিনটি ছিল, আবার বাবার দেহেও থ্যালাসেমিয়ার জিনটি থাকার কারণেই কেয়া কিসে আক্রান্ত হয়েছে? থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়েছে। এবং যেহেতু তার 2 মাস অন্তর অন্তর রক্ত দিতে হয়, তার মানে সে কি মেজর থ্যালাসেমিয়ায় আক্রান্ত। মেজর থ্যালাসেমিয়া অর্থাৎ মা বাবা দুইজনের কাছ থেকেই কেয়া কি পেয়েছে, থ্যালাসেমিয়া জিনটা পেয়েছে। এখানে আমরা এভাবেই তোমরা লিখবে মেজর আর মাইনর দিয়ে। মায়ের কাছে থেকে প্রথমে সংজ্ঞা বলে দিবে, তারপরে কেয়ারটা নিয়ে আলোচনা করবে, ঠিক আছে? প্রথমে থ্যালাসেমিয়ার জিনের প্রাপ্তির ওপর ভিত্তি করে প্রকারভেদটা দিবে, জিনের প্রাপ্তির ওপর, ঠিক আছে? একটা প্রোটিনের উপর নির্ভর করে ওটা তুমি গয়ে দিবা, আর জিনের প্রাপ্তি দুইটাই দিবে, গয়ে অল্প করে দিয়ে দিবে, আর জিনের প্রাপ্তির ওপর সম্পূর্ণটা দিবে তোমরা ঘয়ে। তারপরে তুমি লাস্টে দিবে যে এই কারণে কেয়ার থ্যালাসেমিয়া হওয়ার কারণ বা দায়ী হচ্ছে তার মা বাবা, ঠিক আছে? আরো একটা, এই সৃজনশীলটা দিই, আরো একটা সৃজনশীল দিই, দেখো তোমাদের আমি দিচ্ছি, বাড়িতে দুইটা তোমরা সৃজনশীল খুব ভালো করে করবে। এটা উঠানো হয়েছে সবার? বলো। না হলে একজনা উঠানো হলে এই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিও ওদেরকে, বাকিদেরকে ইয়ে ছবি তুলে পাঠিয়ে দিও। এখানে দেখো, এটা চেনা যায়? কিসের ছবি চেনা যাচ্ছে? ডিএনএ। হ্যাঁ, ডিএনএর ছবি, তাই না? এখানে তুমি চিত্র এ বা বি ইচ্ছা। এখন এইখান থেকে তোমরাই তো নিজেরাই অনেক প্রশ্ন বানাতে পারো, তোমরা সবাই ভালো স্টুডেন্ট আমার, তোমরা সবাই পারবে, করো ক খ ইচ্ছা মতো, তাই না? ক খ ইচ্ছা মতো বলো। ক দি বংশগতি বলতে কি, বংশগতি কি, তাই না? বংশগতি কি? খ দি বংশগতি বলতে কি বোঝো?
বলতে কি বোঝো? মনে আছে বংশগতি বস্তুগুলোর নাম কি? হুম, এখন এইরকম যদি একটা দেয়, এরকম একটা চিত্র হলো। এখন দেখো চিত্র এ এর অনুলিপন পদ্ধতি বর্ণনা করো। চিত্র এ এর অনুলিপন ঠিক আছে, তার মানে কি রেপ্লিকেশন মনে আছে? চিত্র এ এর অনুলিপন পদ্ধতি বর্ণনা করো। আর এখানে আমরা আর একটা কি প্রশ্ন দিতে পারি বলো? অপরাধী শনাক্তকরণে চিত্র এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপরাধী শনাক্তকরণে চিত্র এ বিশ্লেষণ করো। অপরাধী শনাক্তকরণে চিত্র এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশ্লেষণ করো। দেখা যায় আচ্ছা হয়েছে না সবার? তাহলে বলো বংশগতি কাকে বলে? কে বলবে বংশগতি কি? নাবিলা বলবা বংশগতি কি? পিতামাতার বৈশিষ্ট্যগুলো কি? পিতামাতার বৈশিষ্ট্যগুলো পরবর্তী বংশধরে কি হয় সঞ্চারিত হওয়ার বংশানুক্রমে বা সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হওয়াটাকে আমরা কি বলছি? বংশগতি। মা বাবার বৈশিষ্ট্য বা পিতামাতার বৈশিষ্ট্য বংশানুক্রমে সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হওয়াটাকে আমরা কি বলি? বংশগতি বলি। বংশগতি বস্তু বলতে কি বোঝো? যে বস্তুর মাধ্যমে বা যার মাধ্যমে আমাদের বৈশিষ্ট্যগুলো যায় অর্থাৎ বহন করে নিয়ে আসে। এর মধ্যে আমাদের আছে জিন, ক্রোমোজোম, ডিএনএ, তাই না? এই বৈশিষ্ট্য এই জিনিসগুলো আমাদের কি হয় বৈশিষ্ট্যগুলো এক বংশ থেকে আরেক বংশে নিয়ে যায়। তাহলে এগুলো হচ্ছে আমাদের আরএনএ। কারো কারো ক্ষেত্রে নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে আরএনএ বংশগতি হিসেবে কাজ করে থাকে। তাহলে এটা আমাদের বংশগতি বস্তু। এখন চিত্র এ এর অনুলিপন পদ্ধতি খেয়াল আছে? রেপ্লিকেশন করিয়েছিলাম। রেপ্লিকেশনে কি আছে মাইশা? আমরা বলেছিলাম যে পিতা মাতার ডিএনএ স্ট্র্যান্ডগুলো কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে, তাই না? দুইটা স্ট্র্যান্ড আলাদা হয়ে গেল এবং আমাদের নিউক্লিয়াসের ভেতরে যেই নিউক্লিওটাইডগুলো ছিল সেগুলো ধীরে ধীরে নাইট্রোজেন বেসগুলো আছে এগুলো একত্রিত হয়ে আরো আর একটা কি তৈরি করেছে? স্ট্র্যান্ড তৈরি করেছে। এভাবে আমরা দেখছি যে নতুন আরো ডিএনএ তৈরি হয়েছে। যেহেতু পিতামাতার বৈশিষ্ট্যগুলো পরবর্তী ডিএনএর সাথে থেকে যায়, তাই না? এখানে প্যারেন্টের কি থাকছে? প্যারেন্টের একটা স্ট্যান্ড থাকছে। দুইটা স্ট্যান্ডের একটা প্যারেন্টের আর একটা হচ্ছে নিজস্ব নিজের একটা স্ট্যান্ড ডিএনএ আর একটা হচ্ছে প্যারেন্টের স্ট্যান্ড থাকে। এ কারণে ডিএনএর এই রেপ্লিকেশনের পদ্ধতিটা হচ্ছে সেমি কনজারভেটিভ।
সেমি কনজারভেটিভ। ঠিক আছে, আচ্ছা এরপরে অপরাধী শনাক্তকরণে, এটা তো তোমরা জানোই যে ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা এটাকে কি করব, উত্তরটা আমরা এর আগেও পড়িয়েছি। ডিএনএ টেস্টের মাধ্যমেই আমাদের কি হবে, অপরাধী শনাক্ত করতে পারবো, এবং ডিএনএ টেস্টটা তোমরা পড়ে নিবে ওই জায়গায়। তাহলে আজকে এ দুইটাই সৃজনশীল করা থাক, এ দুইটাই আমাদের হোমওয়ার্ক। আর একটা দিব বলো, না এই দুইটাই থাকবে? ইরা, দুইটা থাকবে না আর সৃজনশীল দিব বলো? মিস এই দুইটাই থাক। এই দুইটাই এই থাক, দুইটাই থাক। আচ্ছা ঠিক আছে। এই দুইটাই মিস বলো। একটা স্ক্রিনশট তুলবো, একটু সাইড দিবেন? জি মিস, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে এই দুটা তোমরা খুব ভালো করে পড়বে। আর তোমরা সময় নষ্ট না করে তোমাদের পড়াগুলা নিজেদের মতো এগিয়ে নিয়ে যাও, বেশি করে পড়তে থাকো, যেহেতু সময় পাচ্ছ। আর যারা লাইভ ক্লাস করছে তাদের জন্য সুবিধা, টিচারদের সাথে কথা বলতে পারছে, তোমাদের প্রবলেমগুলো বলতে পারছো। আর আমি এর ভেতরে প্র্যাকটিক্যালটা দিয়ে দিব। হ্যাঁ, প্র্যাকটিক্যাল দিলে তোমরা পুরা খাতা রেডি করে ফেলো। এর আগেও দিয়েছি, তোমাদের কাছে সেই লিস্টটা আছে? না মিস। নাই? মিস আমার কাছে নাই। কারো কাছেই নাই? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দিয়ে দিব, দ্রুতই দিব, যেন তোমরা প্র্যাকটিক্যালের কাজটা শেষ করতে পারো। হ্যাঁ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।